আচ্ছা, ইউনূস কি করছে তাই কোন, কি করছে? ইউনূস তো সুদখোর, সবাই বলে এই কথা। আসলে আমরা সবাই তো সুদখোর কারে বলে? যে সুদ খায়, খাই, হ্যাঁ, 1 টাকা হলেও খাইছে, লক্ষ টাকা হলেও খাইছে নাকি? কিন্তু সুদ যারা দেয় তারা কি ভূমিকম্প আসছে নাকি? কই না তো কি কাপে। আচ্ছা, সুদ দেওয়ার কথা বাদ দেন, আপনি কোনদিন ব্যাংকের সাথে লেনদেন করেছেন? অবশ্যই, ব্যাংক ছাড়া তো আমাদের লেনদেন। আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে? অবশ্যই আছে। বিকাশ ব্যবহার করেন? বিকাশ ব্যবহার করি। আপনি সুদ খান না? খাই তো, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে কোনো ভাবে আসলে খাই। এটা সমস্যা না, না ইউনূস সুদ খাইছে এটাই সমস্যা। হ্যাঁ, ইউনূস বড়, আমরা খাই অল্প পরিসরে। বাংলাদেশে এমন কোনো ব্যাংক আছে যে সুদ ভিত্তিক লেনদেন নাই? সবগুলো ব্যাংকেই সুদ ভিত্তিক লেনদেন। ইসলামী ব্যাংকেও অবশ্যই আছে, কিন্তু ওরা হয়তো আলাদা স্কিম রাখে মানুষের টাকা জমানোর ক্ষেত্রে। সব এক, শুধু দেখায় মনে করেন একজন মনে করেন যে এক্সিম ব্যাংক দেখাচ্ছে লাল মোড়কে, ইসলামী ব্যাংক দেখাচ্ছে নীল মোড়কে, শুধু মোড়ক আলাদা, মোড়ক চেঞ্জ, কাজ একই। আচ্ছা, তো এই যে ইউনূসের উপর মানুষের এত কেন ক্ষোভ, কেন মানুষ আসলে ইউনূসকে নিয়ে এত কথা বলে? ইউনূস যদি সুদখোর হয়ে থাকে মনে করেন, তো বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষটা কে? একজনকে বলেন। বাংলাদেশের বর্তমানে ধনী আসলে মালিক, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী মানুষ। তাহলে এর যদি 1000 কোটি টাকা থাকে, তা সে 1000 কোটি টাকা তো বাসায় রাখে না, না ঠিক না? তো এটা তো ব্যাংকে রাখে। ব্যাংকে রাখে, তাহলে ব্যাংকে রাখলে সে তো সুদের লেনদেন। তাহলে ইউনূস সাহেব কত হাজার কোটি টাকা ব্যাংকে রাখছে আর কত টাকা লেনদেন করছে? তাহলে তো বাংলাদেশের সবচেয়ে বড় সুদখোর যমুনা কিংবা মেঘনা গ্রুপের মালিক। তা তো অবশ্যই হওয়া দরকার। তাইলে মনে করেন যে সবাই সুদ খাইলো আর দোষ হইলো ইউনূস চার, কারণ কি? তো এই যে আসলে আমরা ইউনূসকে বিভিন্নভাবে দোষ দেই বা তার সুদ খাওয়ার ব্যাপারটাই ধরে নিলাম, কিন্তু এর আগে যে সরকারগুলো আমরা দেখেছি বাংলাদেশে এসেছে, তারা প্রচুর দুর্নীতি আছে। সুদ খারাপ, দুর্নীতি কি ভালো? বা দুর্নীতি করা আসলে কতটা খারাপ? সুদের চেয়ে দুর্নীতি ভালো। কিভাবে? দুর্নীতি নিয়ে তো কোনো কথা নাই, আছে কোথাও? না, মানে এটা আমরা আমাদের মতো করে বানায় নিতেছি বিষয়টা। দুর্নীতি মনে করেন এই যে আর্থিক লেনদেন বিষয়ক যা আছে এইসব একটা, এটা সব মিলে একটারে সব মিলায় দুর্নীতি বলে। আচ্ছা আচ্ছা, বলা অবশ্যই সুদ খাওয়া তো একটা দুর্নীতি। হ্যাঁ, বলা আছে সব আলাদা আলাদা, হ্যাঁ, কিন্তু একসাথে যখন বলছেন দুর্নীতি। এখন আপনি কি আসলে চান যে ইউনূস সরকার আরো ক্ষমতায় থাকুক? অনেক সাধারণ জনগণ চাচ্ছে এটা, বা কেন আসলে ইউনূসের থাকা দরকার বলে আপনার মনে হয়? অনেক বিষয় থেকেই ইউনূস সাহেব থাকা দরকার বলে মনে হয়। এখন রাজনৈতিক যে দলগুলো, তাদের চাওয়াটা সাথে এই চাওয়াটা মিলতেছে না। তা জনগণের চাওয়ার বিষয়টা কি? এখন উনি থাকলে কি হয়, উনি একটা আন্তর্জাতিক ইমেজ, সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। বাংলাদেশে কিছু লোক বাদে সারা দুনিয়াতেই একটা গ্রহণযোগ্যতা আছে। তো সেই রকম একটা ফেস, সেই রকম একটা ব্যক্তিত্ব। হ্যাঁ, এতে নিউ ইয়র্ক টাইমসে 100 জন প্রভাবশালী তালিকায় ওনাকে সিলেক্ট করছে, এবং এই তালিকায় ভারতের কেউ কিন্তু নাই, একজনও নাই। আচ্ছা, জানতাম না, ধন্যবাদ। তা এখন কি হয়, তো উনি কোথাও একটা জিনিস অনুরোধ করলে কিংবা একটা জিনিস বললে তারা ওইভাবে দেখে, হ্যাঁ, যে ওই ইমেজটা কিংবা ওনার ওই সম্মানটা রাখে। যেমন আমরা গত বছরেই, যেমন ওই যে আমাদের বিগত সরকারের যখন পতন হয়ে গেল, তার মধ্যে ওই সময় মধ্যপ্রাচ্যের দেশে, কোথায়, আরব আমিরাতে কিছু লোকজন আমাদের যে যারা গেছে বিদেশে কাজ করতে, এরা কিছু ওই যে আন্দোলন করছে, ওখানে আন্দোলন নিষিদ্ধ। তা এতটাই ওরা এক্সাইটেড হয়ে গেছে, হ্যাঁ, যে মিছিল টিছিল করছে, যার কারণে ধরে নিয়ে গেছে, তাদের জেলে পুরছে। এখন ইউনূস সাহেবের একটা ফোন কল করছেন আর তাদেরকে ছেড়ে দিতে বলছেন, বিষয়টা বোঝাতে চেষ্টা করছেন যে বাঙালি আবেগপ্রণ জাতি, এরা একটা নিয়ন্ত্রণ করতে পারে না, করে ফেলছে। তো ওনার ওই ফোন কলে সব বিচার আচার সবচেয়ে সমান, কিন্তু একজন সেইখানকার আমির, আরব আমিরাতের আমির, তাদেরকে খালাস করে দিয়েছে।
দেশে পাঠিয়ে দিয়েছে, তারা চাকরি হারিয়েছে, কিন্তু এই যে জেল জরিমানা এগুলো তাদের আর করতে হলো না। আমরা তো আসলে আবেগ নিয়ে কথা বলি, সত্যিকার অর্থে একটা বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার পরে আসলে একটা সরকারকে বসানো হয়েছে। তো এখানে আসলে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা উচিত না কারো, এবং একটা নির্বাচনের মাধ্যমে আসলে একটা সরকার আসা দরকার। সেই জায়গায় ইউনূস হাল ধরেছে, সে একটা নির্দিষ্ট সময় থাকবে, কিন্তু জনগণের চাওয়া হচ্ছে তাকে আরও নির্দিষ্ট সময় চায় বা আরও কিছু সময় চায়। এই চাওয়াটা কি যৌক্তিক? ভাই, নির্বাচিত আর অনির্বাচিত মানে কি? অনির্বাচিত কি হয়? দেখা যাচ্ছে একজন আয়েশা হুট করে এসে ক্ষমতা দখল করে বসে পড়েছে, এটা হলো অনির্বাচিত। এখন ইউনূস সাহেব অনির্বাচিত কোথায় আপনি বলেন? তাকে তো সবাই মিলে নির্বাচিতই করছে, কেউ না কেউ করছে এবং অন্যরা সমর্থন দিয়েছে। তাহলে ইউনূস অনির্বাচিত বলা এটা মানে একটা ওই যে বলে না যে মনে করেন গরু ওই বেড়ার কাছে গেছে, গরু খেত খাইছে, হ্যাঁ, একটা দোষারোপ, জাস্ট একটা অপবাদ। তাকে অবশ্যই এইটা তো নির্বাচিত, অনেকেই তাকে নির্বাচিত করেছে, এবং যদি না আমি মনে করি আমি করি নাই, কিন্তু আমি সমর্থন দিয়েছি। হ্যাঁ, কারণ ওই সময় আসলে হাল ধরার মতো, বাংলাদেশে হাল ধরার মতো কেউ ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওর সিলেক্টিভটা খুব ভালো ছিল, এবং এখন দেখেন তার প্রতিদানও কিন্তু আসতেছে। হ্যাঁ, অনেক কিছু ঝামেলা, এই যে বিগত সরকারের যে একটা অ্যাটমসফিয়ার ছিল এর ভিতরে এখনও আছে, সেটা তারপরেও কাজগুলো কত সুন্দর করতেছে, আর দিনকে দিন উন্নতি হইতেছে, বিভিন্ন কিছু সংস্কার হইতেছে, সংস্কারের কথা চলতেছে, কিন্তু অটোমেটিক্যালি অনেক কিছু সংস্কার অলরেডি চলতেছে, তাই না? এখন উনি থাকলে এই জিনিসটা অনেক কিছুই সহজ হয়, যে উনি যে জায়গায় খুব সহজে রিচ করতে পারে, হ্যাঁ, যেখানে একটা জিনিস বললে মানুষ গ্রহণ করে, ওনার কথা রাখে, হ্যাঁ, তো সেটা আসলে অন্য কেউ হইলে হয় না। তাই অনির্বাচিত সরকার আমরা আসলে যে সিস্টেমেটিক নির্বাচন বলি সেই হিসেবে না আসতাই ওনাকে অনির্বাচিত বলা আছে, কিন্তু উনি তো নির্বাচিত, কেউ না কেউ তো নির্বাচিত করছে, উনি এসে হুট করে এখানে জোর দখল করে তার ক্ষমতা নেয় নাই, তাহলে অনির্বাচিত বলার কি আছে এখানে? আপনার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি, যে আপনি কি চান আসলে ইউনূস সরকার আরও কিছুদিন থাকুক বা দেশের উন্নয়নে তার অবদান রাখুক? এখন সব জায়গায় একটা পরিবেশ পরিস্থিতি থাকে, হ্যাঁ, গ্রহণযোগ্যতা থাকে, সেই হিসেবে দেখা যাচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দীর্ঘদিন যে উনি থাকতে পারবেন কিন্তু রাখা যাবে, এটা সে যৌক্তিকতার ভিতরে আসে না। হ্যাঁ, আবার এই যে সাংবিধানিক আইনত এইসব বিষয় নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়। আমি চাই যে উনি সংস্কার করুক, মোটামুটি বড় দাগে, যে সংস্কার না করলে আমাদের এই যে ঝামেলাগুলো মিটবে না, পরবর্তীতে আমরা ঝামেলায় পড়বো। হ্যাঁ, সবচেয়ে বড় এখানে দেখা যায় এই যে নির্বাচন ব্যবস্থা, আইন কানুন, তারপরে অর্থনীতি, এই বিষয়গুলোর বড় বড় এই মোটা দাগে এই সংস্কারগুলো অবশ্যই প্রয়োজন। আমি এগুলো চাই, এগুলো করতে যতটুকু সময় লাগে আমি তত, সেটা 3 বছর হোক, 2 বছর হোক, আরও 5 মাস হোক, সমস্যা নয়, আমি এইটার জন্য চাই। হ্যাঁ, দীর্ঘদিন যে উনি থাকুক এটা অযৌক্তিক একটা চাওয়া, কিন্তু কি কারণে চাই সেটা এইভাবে বলা যায় যে আমি এই সংস্কার চাই, এই কারণে ওনাকে চাই যতদিন থাকবে। এখন বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংস্কৃতি আছে, বা যারা রাজনীতি করে তাদের ভেতরে, যে একটা সরকার একটা সংস্করণ করে যায়, একটা আইন পাশ করে যায়, পরবর্তীতে বিপরীত কোনো সরকার আসলে সেইগুলা উল্টায় ফেলে। আমরা যতদিন এই রাজনীতি দেখলাম ততদিনেও এই রকমটাই দেখে আসছি। তো ইউনূস সরকার যদি এই সংস্কারগুলো করে যায়, পরবর্তী সরকার যদি এগুলো আবার চেঞ্জ করে, তাইলে আসলে এটার ফলাফল কী থাকলো? আসলে কি এই সংস্কার থাকবে নাকি থাকবে না? সমস্যাটা ওটাই, আপনি যদি এমন একটা স্ট্রিক্ট একটা লাইন তৈরি করেন যে এরপরে আর কিছুই করা যাবে না, এখন এরপরে যদি কোনো কিছু প্রয়োজনীয়তা হয় তখন কিন্তু আপনি ঝামেলা পড়তেছেন, এরপরে আর কিছু করা যাবে না, তাহলে সেখানেও ওই অপশন রাখা যাচ্ছে না যে এটার পরে কিছু চেঞ্জ করা যাবে না, কিংবা এখানে আরও ইনক্লুড করা যাবে না, তাও কিন্তু করা যাচ্ছে না। ওই অপশন থাকতে হবে যে চেঞ্জ হতে পারে, নতুন কিছু ইনক্লুড হতে পারে। হ্যাঁ, তারপরে তারা যদি চেঞ্জ করতে চায় তখন কি বলবেন এই জায়গায়? এখন আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক যে এই যে কী বলে এটা সংস্কৃতি, এই জায়গায় আমাদের একটা সমস্যা।
এই রাজনৈতিক সংস্কৃতিরই সংস্কার হওয়া দরকার। এখন আপনি আমার বিরোধী দল, আমি আপনার বিরোধী দল, আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, আপনি যেহেতু আমার বিরোধী দল তাই আপনি বিরোধিতা করতেছেন, অথচ সেকে দেশ সমাজে মানুষের মঙ্গলের জন্য। এটা আমাদের দেশের একটা কালচার। বা ও আমার বিরোধী দল, সব কাজে বিরোধী, এইটাই একটা সমস্যা। ভালো কাজের আমরা প্রশংসা করতে পারি, কিন্তু আমি যদি ওই কাজটা করি, আপনি যদি আরো প্রশংসা, হ্যাঁ ভালো কাজ হয়েছে, হ্যাঁ সংসদে গিয়ে বললেন ভাই আপনাকে ধন্যবাদ, এই কাজটা খুব ভালো করছে, এই সংস্কৃত হওয়া উচিত। কিংবা আপনি সাজেস্ট করছেন, আমি সরকারে আছি, আমার সহযোগিতা করবেন, সমালোচনা করবেন, হ্যাঁ খারাপ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই সেটা বিরোধিতা করবেন, এটাই হওয়া উচিত। যে এটা করা যাবে না, এটা দেশের সমস্যা, এটা করা যাবে না, আর এটা করতেই হবে, আপনি আসেন এটা করেন। কিন্তু তা করতে চায় না এরা, যে এরা কোনো কাজই না করুক, অবসর হয়ে থাক, পরে আমরা কী করবো, এই ধান্দায় থাকে। আবার এই চুরিদারি বাটপারি এগুলো তো আছেই। একটা সুস্থ মানুষ, আসলে একটা সুস্থ জ্ঞানের মানুষ, তার যে তিনি যাকে সিলেক্ট করবেন, বা একজন অশিক্ষিত মানুষ হতে পারে, কিন্তু অশিক্ষিত বলতে আমি মূর্খ না, সে বিদ্যায় বা লেখাপড়ায় অশিক্ষিত, অল্প শিক্ষিত, তো এদের মানে কাউকে নির্বাচন করার ক্ষেত্রে চিন্তাধারার কিন্তু ভিন্নতা থাকে। আমরা সাধারণত আমাদের মন মাইন্ড বা আমাদের যে কালচার, সেই কালচারে আমরা সাধারণত টাকাওয়ালা বা বারবারই আমরা ভুল নেতা নির্বাচন করি। তো এটার জন্য কি আমাদের আসলে মান উন্নয়ন করা দরকার, আমাদের ভালো মানুষ হওয়া দরকার, নাকি আসলে কিভাবে এই চেঞ্জটা আনা দরকার? আসলে ভালো মানুষ রাজনীতিতে আসে না। এই আপনি প্রফেসর ইউনূসের কথা চিন্তা করেন, রাজনীতি করতে চেয়েছিলেন, পরে করতে চেয়েছিলেন, তারপরে যে পরিবেশটা দেখলেন, তারপরে উনি আর চাইলেন আমি জীবনে আর রাজনীতি করবো না। এখন ওনাকে বলতেছে তাহলে এই যে ওই দল তো নাই, হ্যাঁ ওই সরকার তো নাই, এখন করতে পারেন, তাও উনি বলতেছেন যে আমি না কোনো দিন আর রাজনীতি করব না। যে আমাদের আসলে রক্তে সমস্যা, বুঝছেন, আমাদের জিনগত সমস্যা, যার কারণে আসলে আমাদের রাজনীতির এই যে পরিস্থিতি সব কিছুই এরকম খারাপ। আমরা কি কখনো ভালো নেতা নির্বাচন করতে পারবো না? বা তরুণ প্রজন্ম যারা আছে, ভালো মানুষ যারা আছে, তাদের কি 5 জন যদি নির্বাচন আসা উচিত নয়? 5 জন যদি নির্বাচনের জন্য প্রতিযোগিতায় নামে, এখন 5 জনই খারাপ, তখন আপনি কি দেখেন? হ্যাঁ, কে আমার আত্মীয়, আচ্ছা এটা প্রথমে দেখা হয়, আমার এলাকার কে, আমার বাড়ির পাশে কে, হ্যাঁ ঠিক আছে, কিংবা আমার দলের কে, কিংবা ওই যে বলছে এই খারাপের মধ্যে মানে ভালো কোনটা, খারাপের ভালো, হ্যাঁ এইভাবে খোঁজে। দেখা যাচ্ছে ওই খারাপই আমাদেরকে নির্বাচন করতে হয়, ভালো আসলে নির্বাচনে আসেই না। তা আমাদের উচিত ওই মানুষগুলো আসে। এখন মনে করেন একটা ভালো মানুষ, সৎ, যোগ্য, হ্যাঁ এরকম, তাই সে নির্বাচন করতে হলে নির্বাচনের এই বিষয়গুলো খরচ লাগে, এখন ওর খরচ নাই। এখন আপনাকে যদি বলা হয় এমপি নির্বাচন করেন, আপনি কি পারবেন? না, এটা সম্ভব না। এখন আপনি বলবেন যে আমি সৎ, আমি এই সেই, হ্যাঁ আমাকে নির্বাচন 5টা পোস্ট আছে, 5,000 ছাড়িয়ে দিলেন, আর সোশ্যাল মিডিয়ার যোগ একটু ভিডিও করে ছাড়িয়ে দিলেন। দেখবেন যে লোক রিক্সা চালায়, যে লোক কৃষি কাজ করে, হ্যাঁ তে আগে তো আমার 1 প্যাকেট বিড়ি দিত, হ্যাঁ আমার একবেলা খাইতে দিছে, বিরিয়ানি খাওয়াইছে, এতে কিচ্ছু দিল না, ভোটে দাঁড়াইছে, নিশ্চয়ই টাকা পয়সা আছে, কিন্তু আমাকে 1 প্যাকেট বিড়িও দেয় নাই, ওরে আমি ভোট দিব না। হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকমই। আমরাও যাদের ভোট দিই, 1 প্যাকেট বিড়ির বিনিময়েও আমরা আসলে বিক্রি হয়ে যাই, এটা দুঃখজনক। তাহলে যোগ্য প্রার্থী নির্বাচনে আসলে সে নির্বাচিত কিভাবে হবে? তো আমরা কি সারা জীবন এই ভুলের মধ্যেই আসলে থাকবো, বা এইভাবেই? এই কারণে এমন জায়গায় এই মানে এরকম জাতির এরকম ওই স্বৈরাচারী ভালো দরকার। ভালো। তো রাজনীতি নিয়ে আপনার মতামত কি বলেন? রাজনীতি নিয়ে আসলে আমার মতামত হচ্ছে, এই প্রচলিত ধারার যে রাজনীতি আছে, আমরা যা দেখে আসছি, এইটা পুরোপুরি ব্যান করা উচিত। ব্যান করে একটা নতুন প্রজন্মের নতুনভাবে আসলে চিন্তা করা দরকার। এই আমরা যে ইলেকশন সিস্টেম আছে আমাদের, যে ধরুন 100 জন লোক একটা রাষ্ট্রে বাস করে, সেখানে 5টা দল আছে,
বা 6টা দল আছে। একটা দলে আমরা 100 জন লোক আছে, আমরা একটা রাষ্ট্রকল মানে আমাদের বাংলাদেশে 100 জন লোক আছে আমরা কল্পনা করি। 35 জন এ দলকে ভোট দিল, বি দলকে ভোট দিল 25 জন, আর অন্যান্য দলকে 15%, 10% করে এরকম ভোট দিল। জয়ী হবে কে? 35। মোস্ট জনসংখ্যায় বেশি কারা জয়ী হয়েছে? 35। এটা আমরা সংখ্যায় বেশি ধরলাম, এই কারণে ওরা জয় হয়েছে বাস। কিন্তু অন্যান্য সব দলকে ভোট দিল হলো 35 থেকে 65%। তাহলে সংখ্যা লঘু কারা আর সংখ্যা গরিষ্ঠ কারা? যারা ক্ষমতায় গেল তারা কিন্তু সংখ্যা লঘু, আর সংখ্যা গরিষ্ঠটা ক্ষমতায় যেতে পারলো না। এই যে আমাদের ভোটিং সিস্টেমটা, এটা নিয়ে একটা আলাপ হয়েছে, আনুপাতিক হারে নির্বাচন, এটারও কিছু সমস্যা আছে। আমার যা মনে হয়, আমি একটু বলি যে আমার মনে হয় যে আনুপাতিক হারে নির্বাচন হওয়া উচিত। 70 থেকে 80% ভোট কারা নিতে পারলো, যদি সেখানে 5টা দল মিলে 70-80% ভোট তারা কাউন্ট করতে পারে, তারা ক্ষমতায় যাবে। ওই যে 35% ভোট পেলো যারা, তাদের আউট করা উচিত। জনগণের মতামতের সরকার আসলে কি জানেন, মনে করেন যে ভালো, এদের সর্বোচ্চ কথা হলো উত্তম। এবং উত্তম কে নির্বাচন করতে পারে, কোন কোন মানুষগুলো নির্বাচন করতে পারে, সেই ক্যাটাগরি ওয়াইজ যদি যে এরা এই মানুষগুলো যদি নির্বাচন করে, মানে নির্বাচিত করে কাউকে কোনো কিছু, সেটা উত্তম হবে। এর বাইরে আসলেই মানে এই নির্বাচন সিস্টেমই রাখা উচিত না। ভাই, আপনি কোনোদিন স্কুলে যান নাই, আপনি রিক্সা চালিয়ে খাচ্ছেন, আপনি কৃষিকাজ করতেছেন, আপনি কিভাবে একজন ভালো নির্বাচিত করবেন বলেন? আপনাকে 1 প্যাকেট বিড়ি দিলেই আপনি, আবার আপনি তো বলতেছেন যে এই সিস্টেমটা পুরোপুরি ব্যান করা উচিত। আমি বলতেছি ব্যান করা উচিত, আর 2-1 জন বলতেছে, কিন্তু আপনার জন্য এই সিস্টেম আবার মজাদার। আপনি দেখেন এখনই তো আমাদের একটা রাজনৈতিক দল বলতেছে না সংবিধান বাতিল করা যাবে না, কিছু সংশোধন করা যেতে পারে। আরেকজন বলছে না, পুরোপুরি বাদ দেওয়া, নতুন করে লিখতে হবে। মানে কারোর জন্য মজা আছে এখানে, আর কারোর জন্য এটা মজা নাই। তবে তাহলে আপনি করবেন কি করে? আমাদের দেশের রাজনীতির বড় যে বৈশিষ্ট্যটা হলো, রাজনীতি মানে হচ্ছে নীতির রাজা, অর্থাৎ একজন রাজা থাকবে, নিয়ম কানুন থাকবে, সেই নীতির উপরে চলবে। আর আমি তো রাজার নীতিও তো বলতে পারি। রাজার নীতি তখন যখন এই যে আমাদের যে সিস্টেমটা, এটা হচ্ছে রাজার নীতি, অর্থাৎ আমি যা চাইবো, আমি রাজা, আমি যা চাইবো তাই হবে। কিন্তু রাজনীতির মূল কথা হচ্ছে নীতির রাজা, অর্থাৎ একজন রাজা থাকবে, সে নীতির উপরে চলবে। আর আমরা হলো রাজার নীতি, অর্থাৎ রাজা বলে যেটা গত এই সময়ের সরকার আমাদের উপরে করে গেছে, সে যা মন চাইতো তাই করে যাইতো, সে ছাড়া আসলে দেশকে কেউ ভালোবাসতো না। তো এই সিস্টেমটা আসলে আগে চেঞ্জ হওয়া দরকার। এই সিস্টেমটা চেঞ্জ না হলে কোনোদিনও আমরা যোগ্য নেতা পাবো না, আর যোগ্য নেতা নির্বাচনও করতে পারবো না। সিস্টেম আপনি চেঞ্জ করার কথা বলছেন না, কে চেঞ্জ করবে? যারা চেঞ্জ করবে বলতেছে, মানে আমি চেঞ্জ করতে হবে বলতেছি, কিন্তু আমার সেই জায়গায় কোনো ক্ষমতা নাই এটা চেঞ্জ করার। যারা করবে তারা করতে চেঞ্জ চায় না। এখন ওই মূল কথা হচ্ছে যে সবাই আসলে ওই রাজনীতি করে না, নিজের নীতি। বললাম না যে আপনি আসলে ভালো লোক আসতেছে না, রাজনীতিতে ভালো লোক নাই। আপনি দেখেন যে একটা দেশে 300টা সিট সংসদ সদস্যের আসন রয়েছে, তো এখানে নির্বাচন করতে আসে, তো মনে করেন যে 900-1000 লোক নির্বাচন করতে আসে। তাদের প্রোফাইলগুলো দেখেন, ম্যাক্সিমাম মানুষ হলো পারিবারিক ধরে ধনী। তো ধনী হইলেই সে সাধারণত একজন মানুষ, ধনী মানুষ, তার ব্যবসা আছেই। তার মানে দেখছে যে এই 300 যে আসন, তার মধ্যে যারা এই নির্বাচনের জন্য প্রতিনিধিত্ব করছে প্রত্যেকেই ব্যবসায়ী। এই ব্যবসায়ী লোকজন যদি আবার এই যে ক্ষমতার কেন্দ্রে আসে, তো এই ক্ষমতা নিয়ে, রাজনীতি নিয়ে যে সরকারের প্রধানে দাঁড়িয়ে এখানে তারা ব্যবসায়িক মানসিকতা নিয়েই সব কিছু চিন্তা করে যে আমি এটা করব, আমার কত % লাভ আসবে, এখানে আমার লাভ কী, এইটার লাভ কী, ওটা করবো লাভ কী, সব জায়গায় কমিশন খায়, এই আলো ধান্দায় আছে। পৃথিবীর সবচেয়ে দামি রাস্তা বাংলাদেশে, অথচ 1 বছরও টিকতে আসে না।
ভাই কি দামি রাস্তা। আপনি জানেন এই রাস্তা তৈরি করতে গেলে প্রত্যেক পাড়া, প্রত্যেক মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে গ্রুপ থাকে, তাদেরকে টাকা দিতে হয়। তারপরে আবার রাজনৈতিক গ্রুপ আছে, তাদেরকে টাকা দিতে হয়। প্রশাসন টাকা খায়, যারা রোড তৈরি করে অর্থাৎ ওই অ্যাডমিনিস্ট্রেশন থেকে টাকা খায়। মানে এত টাকা খায়, টাকা খাইতে খাইতে আসলে রাস্তার দাম বেড়ে যায়। এইটা আসলে আমাদের মানে মানুষকে মানুষ হতে হবে। মানুষের মানসিক উন্নয়ন যতদিন না হবে, আমি যতদিন ভালো না হব, আপনি যতদিন ভালো না হবে, ভালো মানুষ আর ভালো মেধার মানুষ এরা তো বাংলাদেশে থাকে না, থাকতে চাচ্ছে না, তো এগুলো বিদেশে চলে যাচ্ছে। আমরা এখানে সব মানে কেন পড়ে আছি। কি আমাদের এলাকায় একটা কথা বলে ক্যাট, মানে কেন যেগুলো বাদ দেওয়ার মতন, সেই জিনিস বাংলাদেশে। সারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আসলে বাংলাদেশে। এবার না, সব খারাপ না, অবশ্যই ভালো আছে, কিন্তু তারা এই জিনিসগুলো পছন্দ করে না, তাই এই দিকে আসেও না, এগুলোকে ইন্টারফেয়ারও করে না। তো এই যে আসলে আমাদের মুক্তি কিভাবে মিলবে, বা আমরা কি আসলে মুক্ত হতে পারবো এই ধরনের মুক্তি? একটা ডিজাস্টার হইলে মুক্তি হতে পারে, একটা যুদ্ধ হয়ে মুক্তি হতে পারে, হ্যাঁ, আল্লাহ যদি নিজ হাতে চায় তাইলে মুক্তি হতে পারে। তাছাড়া আসলে আমরা তো 5 তারিখে দেখলাম মুক্ত হয়েছে, কিন্তু সেটার আসলে সুফল ওইভাবে আসে নাই। এখন যদি সবাই ওইরকম ভালো মানুষই থাকতো, এখন যারা উপদেষ্টাতে আছে এবং তারা সেইভাবে যদি সব কিছু সাজাতে পারতো, হ্যাঁ, যে বাংলাদেশের মানুষ যে এরকম আছে, যারা দেশ এর প্রতি ভালোবাসা আছে, দেশের সম্পদের মানে কোনো ক্ষতি করবে না, এরকম মানুষ যারা আছে, তাদেরকে যদি সব জায়গায় ডিস্ট্রিবিউশন করে একেবারে সব প্রশাসনে দিতে পারতো, তাহলে খুব ভালো হতো। এখনও দেখেন কি খারাপ অবস্থা, কত জায়গায় চাঁদাবাজি হইতেছে, এইখানে এই হইতেছে, সেখানে এই হইতেছে, হ্যাঁ, কী অবস্থা একটা। এটা এই যে আপনি যে বললেন যে যারা আসলে এই দায়িত্বটা নিবে, একজন দায়িত্ব নিলে পাশে থেকে আসলে সহযোগিতা করার লোকের প্রয়োজন হয়, কিন্তু আমরা কি সেই সহযোগিতা করতে পারতেছি না? মনে করেন যে বিদেশে আসতে ধামদা চৌধুরী বাংলাদেশের দলের সাথে খেলবে, বাংলাদেশ দলের শক্তি বৃদ্ধি হলো, এদের স্পন্সর আছে না, এই স্পন্সররা দেখা যাচ্ছে আরও বেশি এদেরকে দিতেছে, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে হামজা চৌধুরীকে বলই দিতেছে না। এটাও কিন্তু একটা রাজনীতি। রাজনীতি মানে বসুন্ধরা একটা ফুটবল টিম আছে, তাদেরই নাকি ম্যাক্সিমাম যারা খেলে তারা এখানে, কোচও ওই দলেরই। মানে এরাও আসলে এখানে রাজনীতি করে আসলে দেশ ডুবাইতে চায়, কিন্তু নিজেদের একটা কথা শুনছিলাম ভাই, কইতেছে যে এই যে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে। বাস্তব এটাই যে আসলে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকছে, মানে এত খারাপ আমরা আসলে হতে পারি যা কল্পনার বাইরে। শয়তানও হয়তো কল্পনা করতে পারবে না যে আমরা কতটা খারাপ। শয়তানের প্রয়োজন হয় না, না আসলেই, বরং শয়তান আমাদের উপর ভর করলে হয়তো লজ্জা পায়, বা আমাদের আসলে আমরা তাদেরকেও ছাড়াই গেছি। ওই যে দূরে 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 বসে বসে হাসতেছে, ওই যে ওই জায়গায় শয়তান হাসতেছে, কি কাম লাগাই দিছি। এই হলো আমাদের অবস্থা। চলেন ভাই, আজকের জন্য আজকে এই পর্যন্তই, আগামী দিন আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টাটা।